এ যেন একবারে বিনা মেঘে বজ্রপাত। গত 15 বছর ধরে দিদিমণির দল এই রাজ্যটার জন্য করেছেন ঘেঁচু, এবং তার সঙ্গে তোষণ রাজনীতি গেছে চরম সীমায়। ফলে এই রাজ্যের হিন্দুরা চরম আতঙ্কিত। আর এই দুয়ের যোগ ফলে 2026-এর আসন্ন বিধানসভা নির্বাচনে একদম ঢাকি সমেত বিসর্জন করার জন্য এই বাংলার বাঙালি প্রস্তুত হয়ে বসে আছে। বিভিন্ন সমীক্ষায় সেই ইঙ্গিতই কিন্তু বারবার উঠে আসছে। আর সেই কথাটা সব থেকে ভালো বুঝতে পারছেন দিদিমণি নিজে। সেই জন্য তিনি বাঁচার জন্য শেষ মরিয়া চেষ্টা করতে কি করেছেন না, আমার আপনার ট্যাক্সের পয়সা ভোট কেনার কাজে ব্যবহার করছেন। বিভিন্ন ভাতা পলিটিক্স শুরু করে দিয়েছেন। এক্সপেক্টেড ছিল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবেন, বাড়িয়ে দিয়েছেন 500 টাকা করে। তার পাশাপাশি যুব সাথী চালু হয়ে গেছে। সেখানে কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে মারপিট করে ভাতার লাইনে দাঁড়িয়ে আছে, ভাতার জন্য তারা রেজিস্ট্রেশন করছে। কিন্তু এই সমস্ত কিছু কি এবার ভোটের আগে বন্ধ হয়ে যাবে? কেননা আজকে মহামান্য সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে, এবং সেই মামলায় মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি যে পর্যবেক্ষণ দিয়েছেন তাতে কিন্তু এই ইঙ্গিত যথেষ্ট স্পষ্ট হচ্ছে। কি ইঙ্গিত দিচ্ছেন? তামিলনাড়ু নিয়ে একটি মামলা হয়েছে, এবং সেই মামলার পর্যবেক্ষণেই এই মারাত্মক কথাটা উঠে এসছে। ভোটের মুখে খয়রাতি, রাজ্যগুলির দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। কি মামলা ছিল? মামলার বিষয়বস্তু হচ্ছে যে তামিলনাড়ুতে সকল অধিবাসীকে 100 ইউনিট অবধি ফ্রি বিদ্যুৎ দেওয়া হচ্ছে, এবং এটা নিয়েই মামলা হয়েছিল। যে দেখো, যার দরকার নেই তাকে কেন এই 100 ইউনিট ফ্রি দেওয়া হবে? যার ক্ষমতা আছে ওই বিদ্যুতের বিলটা দেওয়ার জন্য, সেটা তার কাছ থেকেও কেন এটা করা হচ্ছে? এটা তো পুরোপুরি ভোট কেনার চেষ্টা হচ্ছে। আর এই জায়গাটাতেই মহামান্য প্রধান বিচারপতি বলছেন শুধু তামিলনাড়ুর এই ঘটনা নয়, সারা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যই কিন্তু এই ডোল পলিটিক্সে চলে আসছে, যেটা দীর্ঘকালীন ক্ষেত্রে কিন্তু ভারতীয় অর্থনীতির জন্য একটা ভয়ঙ্কর রকম রোগ হচ্ছে। সারা জীবন কিছু কাজ করবেন না, ভোটের আগে কিছু ভাতা পাইয়ে দাও, কিছু টাকা, ক্যাশ টাকা হাতে গুঁজে দাও, সাইকেল পাইয়ে দাও, এই ধরনের বিভিন্ন যে দিয়ে দিচ্ছ, ফলে মানুষের কাজ করার যে মানসিকতা সেটাই তো ধ্বংস হয়ে যাচ্ছে। আর সেটা যদি হয় তাহলে রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সুতরাং এই জায়গাটা জোর তার দিয়ে দেখার দরকার আছে। আর এই কথাটা বলার পরই তামিলনাড়ুর ঘটনা হলেও এটা কিন্তু সব রাজ্যের ক্ষেত্রেই এফেক্টেড হয়ে যাবে। কেন হয়ে যাবে? একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আপনারা জানেন যে এবারের যে বাজেট হয়েছে সেই বাজেটে বাংলার যুব সাথী বলে একটা নতুন প্রকল্প দিদিমণির দল চালু করে দিয়েছে। প্রথমে এই বাজেট ছিল ইন্টারিম বাজেট, অর্থাৎ ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট করতে হয়, যেটার মেয়াদ হচ্ছে জুলাই মাস অবধি। জুলাই মাস অবধি এই সরকার যেটা রয়েছে বা যারাই সরকারে আসবে তারা যেভাবে চালাবে তার একটা মোটামুটি এখানে হিসেবপত্র থাকে। সেই নিয়ে কোনো দিশা নেই, চাকরি নিয়ে কোনো দিশা নেই, শিল্প নিয়ে কোনো দিশা নেই। কি বলা হলো? অগস্ট মাস থেকে চালু হয়ে যাবে যুবসাথী প্রকল্প, যেটা সম্পূর্ণ বেআইনি। এই নিয়ে আমরা খুব হইচই করলাম, এবং দিদিমণিও বুঝে গেলেন যে এটা অগস্ট মাস থেকে দেওয়া হবে। ওই গাজর ঝুলিয়ে দিলে এই রাজ্যের যুবকদের ভোটটা পাওয়া যাবে না। কেন? কেননা এই যুবকরা দেখছে এই রাজ্যে শিল্প নেই, এই রাজ্যে কোনো রকম কোনো সরকারি চাকরি নেই, যেখানে যেটুকুনি হচ্ছে সেখানে ব্যাপক দুর্নীতি। ওই তোলামূলের নেতাগুলো সব বসে আছে কিলো দরে চাকরি বেচার জন্য। সুতরাং এই প্রকল্পটা কাজ করবে না। প্লাস জুলাইয়ের বাইরে যেহেতু এই উইন্ডোটা হয়ে যাচ্ছে, এখানে হবে না। তাই পরবর্তীকালে এটাকে চেঞ্জ করে দেওয়া হলো। কবে থেকে হবে না, এপ্রিল মাস থেকেই চালু হবে, এবং তার জন্য তোমরা তোমরা এখন থেকেই ফর্ম ফিল আপ করো। এবার একটা মজার ব্যাপার দেখুন, এই দিদিমণি দাবি করেন সারা ভারতবর্ষে বেকারত্বের হার বাড়ছে, এবং এই বাংলাতে তিনি নাকি বেকারত্বের হার 45% অবধি কমিয়ে দিয়েছেন। তিনি 2 কোটি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি 2 কোটি চাকরির ব্যবস্থা তিনি সত্যিই করে দেন, সারা পশ্চিমবঙ্গের শিল্প এবং সরকারি চাকরির এত রমরমা থাকে, তাহলে 5 বছর ধরে প্রত্যেক মাসে মাত্র 1,500 টাকার ভাতা ভিক্ষা কেন যুবকদের দিতে হবে? কেন বেকারদের হাতে তুলে দিতে হবে? দুটো কি সেলফ কন্ট্রাডিক্টরি নয়? এই প্রশ্নটাও কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। তাহলে এখানে একটা জায়গাতেই সুপ্রিম কোর্ট ধরেছে যে তোমরা গত 15 বছর ধরে যদি জব স্কোপ ক্রিয়েট করতে, তোমরা যদি শিল্প আনার ব্যবস্থা করতে, তোমরা যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে, তাহলে এই ধরনের ভোটের আগে হঠাৎ করে তোমায় করতে হতো না। ভোটের আগে তোমার ঘুমটা ভাঙলো, এতদিন ধরে তুমি ঘুমোচ্ছিলে। এই বেকারদের দরকারটা কি হঠাৎ করে এখন এসে তোমার সামনে পড়লো? এই বেকাররা কি বলেছিল আমাদের মাসে মাসে 1,500 টাকা করে ভাতা দাও? আর আজকের দিনে 1,500 টাকায় কি হয়? যদি সত্যিই সেই বেকারদের স্বাবলম্বী করতে হয়, তাহলে অন্তত
5,000 টাকা করে করতে পারতো, না সেটা করেনি, সবাইকে দিয়ে দেওয়া হলো। এবার এখানেই প্রশ্নটা হচ্ছে, সবার কি এই জায়গাটা দরকার আছে? যাদের সত্যি সত্যিই দরকার আছে তাদের জন্য অবশ্যই করে চালু হওয়া উচিত রয়েছে। যারা গরিবী সীমার নিচে রয়েছে বা অন্যান্য জায়গায় যাদের অসুবিধা রয়েছে, নিশ্চিতভাবে তাদের পাওয়া উচিত। কিন্তু যাদের এই সমস্ত কিচ্ছু নেই তাদেরকে কেন এটা পাইয়ে দেওয়া হচ্ছে? এবং দ্বিচারিতাটা কোন জায়গায় দেখুন, এই যে প্রকল্পটা চালু হলো, এটা বেসিক্যালি নতুন বোতলে পুরনো মদ। কেন বলছে এই কথাটা? কেননা এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় এসেছিলেন তখন 2013 সাল নাগাদ একটা প্রকল্প চালু হয়েছিল যেটার নাম ছিল যুবশ্রী প্রকল্প। সেই যুবশ্রী প্রকল্পে এই 1,500 টাকা করেই দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মজার ব্যাপার কি জানেন, সেই প্রকল্পের কোনো রকম ফান্ড অ্যালোকেশন, এই যে আমি প্রকল্পটা চালাচ্ছি প্রত্যেক বছর এর জন্য তো একটা খরচ আছে, প্রত্যেক বছর বাজেটে সেটাকে আমাকে নির্দিষ্ট করতে হবে যে এই টাকাটা আমি এই প্রকল্পের জন্য খরচ করব। তো সেই জায়গা থেকে 2017-18 সালের পর থেকে এই প্রজেক্টে কোনো রকম কোনো গ্র্যান্ট অ্যালোকেশন হয়নি। তার থেকেও মজার কথা শুনবেন, যিনি আরটিআই অ্যাক্টিভিস্ট আছেন বিশ্বনাথ গোস্বামী, তিনি এইটা নিয়ে আরটিআই করেছিলেন এবং সেখান থেকে তিনি যেটা খুঁজে পেয়েছেন মারাত্মক কথা, সেটা হচ্ছে যে এখানে এই যে ফান্ডটা তৈরি হয়েছে, এখানে যে এই প্রকল্পের টাকা দেওয়া হবে, ভাতা দেওয়া হবে, তার কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেটই রাজ্য সরকার দেখাতে পারেনি। এমনকি কোনো ক্যাগ রিপোর্টও তারা আরটিআইয়ের জবাবে দিতে পারেনি। আর তার থেকেও মজার কথা কি জানেন, তার থেকেও মজার কথা হচ্ছে যে 2013 সালে প্রকল্প ঘোষণা হয়েছে, 2013-14 সালে যারা রেজিস্টার্ড করেছে, আজকে 12 বছর হয়ে গেছে, তাদের এখনও ভেরিফিকেশান কমপ্লিট হয়নি, তারা এখনও কেউ অ্যাকাউন্টে টাকা পায়নি। তাহলে এই যে ভোটের আগে এটা কিছু জনকে পাইয়ে দেওয়া হচ্ছে, এটা ভোট কেনার চেষ্টা ছাড়া আর কি? ঠিক এই জায়গাটাতেই মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু চেপে ধরেছে। এবার যেটা আরেকটা জিনিস আমার খুব অবাক লাগলো এই প্রকল্পটাতে, সেটা দেখুন, এখানে যে লাইনগুলো হচ্ছে আমরা দেখছি যে বিশাল বিশাল সব লাইন পড়ছে এবং সেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমবিএ, এমএসসি, এমএ, মানে উচ্চ শিক্ষিত যে ছেলেমেয়েরা আছে তারা এই ভাতার লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছে। এখন এটাকে রাজ্য সরকার প্রচণ্ড একটা সাকসেসফুল ব্যাপার হিসেবে দেখানোর চেষ্টা করছে, কিন্তু সত্যিই কি এটা প্রচণ্ড সাকসেসফুল ব্যাপার? মাত্র 1,500 টাকার জন্য যদি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, মাস্টার ডিগ্রি করা, পিএইচডি করা ছেলে মেয়েদের ভাতার লাইনে দাঁড়াতে হয়, তাহলে রাজ্যের আলটিমেটলি জবের জায়গাটা, শিল্পের জায়গাটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? সেই ছবিটাই কি নগ্ন করে দিচ্ছে না? আর তারপর এটাকে প্রচারের মাধ্যম হিসেবে দেখানো হচ্ছে যে দেখো দিদি সবার পাশে আছে। দিদি যদি সত্যি সবার পাশে থাকতো তাহলে এই ভাতাটা দেওয়ার কি সত্যিই দরকার হতো? আমি নিজে ইঞ্জিনিয়ারিং পাস করেছি, যখন আমি 5th সেমিস্টারে ছিলাম, আমাদের 4টে বছর পড়তে হয়, প্রত্যেক বছর 2টো করে সেমিস্টার থাকে, 8th সেমিস্টারে গিয়ে আমাদের কোর্সটা কমপ্লিট হয়। আমি যখন 5th সেমিস্টারে আছি, মানে 3rd ইয়ারের ফার্স্ট সেমিস্টার চলছে, তখন ক্যাম্পাসিং শুরু হয়ে গিয়েছিল এবং সেই ক্যাম্পাসিং থেকে চাকরি পেয়েছিলাম পুনে, ব্যাঙ্গালোর, পৃথিবীর বিভিন্ন কোণায় চাকরি করেছি। সুতরাং আমাকে কোনোদিন ভাবতে হয়নি যে আমি পড়াশোনা করার পর আমি ঠিক কী করব, এবং সেই পড়তে পড়তেই উচ্চতর ডিগ্রি সেটাও কিন্তু হাসিল করা গেছে। তাহলে সেই জায়গা থেকে আজকে যদি বাংলার যুবকদের সামনে এই জায়গাটা স্পষ্ট থাকতো যে আমি পড়াশোনা করছি, আমি পাস করছি, এরপর হয় আমি কিছু সরকারি চাকরি পাবো, অ্যাটলিস্ট আমি প্রাইমারি স্কুলের টিচার হব, আমি হাই স্কুলের টিচার হব, প্রফেসর হব, বা অন্যান্য জায়গায় পুলিশ হব, সরকারি চাকরির জায়গা আমার জন্য খুলে যাবে, বা বেসরকারি চাকরি, বেসরকারি শিল্প এখানে অন্তত আছে, সেখানে মাস গেলে 30-35 হাজার টাকা চাকরি পাবো। তাহলে কি এই ভাতার লাইনে তাদেরকে দাঁড়াতে হতো? এই ভাতা যারা নিচ্ছে, আমি বিভিন্ন চ্যানেলে দেখার চেষ্টা করছিলাম তাদের রিয়াকশানটা, তারা এই ভাতাটা নিচ্ছে, এবার তাহলে তারা 2 হাত ভরে দিদিমণিকে ভোটটা দেবে। তারা বলছে না, এই সরকারের কাছে আমাদের কোনো এক্সপেকটেশন নেই, এই সরকার কোনো কাজ করেনি, করবে না, আমাদের চাকরির কোনো ব্যবস্থা হবে না, তাহলে ভাতাটা কেন নিচ্ছে এই কারণেই যে এই টাকাটা তো আমাদেরই ট্যাক্সের টাকা, সরকার যখন দিচ্ছে তখন নিচ্ছি, এটা না দিলে তো সেই টাকা তো মেরে দেবে। সুতরাং এই টাকাটা ফর্ম ফিল আপ করার পরও পাবো কিনা আমরা জানি না, কিন্তু এটা পাচ্ছি মানেই যে এদেরকে ভোট দেবো না, সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে রাজ্যের যে দেউলিয়াপনা অবস্থাটা, সেই জায়গাটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন, এই রাজ্যে অলরেডি কিন্তু
ম্যাক্সিমাম গ্রাম বা ম্যাক্সিমাম শহর জায়গায় যান, সেটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে। কেন? কেননা এই রাজ্যে যেহেতু কোনো জব স্কোপ নেই, সুতরাং ছেলেমেয়েরা সকলেই মাইগ্রেন্ট লেবার হয়ে যাচ্ছে। করোনার সময় এটা আরও ভালো করে বোঝা গিয়েছিল, এবং সেই সময় দিদিমণির খুব গাত্রদাহ হয়েছিল। করোনা এক্সপ্রেস মনে আছে সেই কথাগুলো? তো সেখানে বাইরে ছেলেমেয়েরা কেন চলে যাচ্ছে? সেখানে গিয়ে যদি দিনমজুরের কাজও করছে, মাথায় করে ইঁটও বইছে, পার ডে 800 টাকা করে মজুরি, মাস গেলে 20, 22, 24, 30, 32 হাজার টাকা করে তারা ইনকাম করছে। ভাবুন একবার, একজন শ্রমিক সে এই টাকাটা ইনকাম করছে, আর একজন শিক্ষিত বেকার তাকে ভাতার লাইনে 1,500 টাকার জন্য মমতা ব্যানার্জি দাঁড় করিয়ে দিচ্ছেন, আর সেটাকে সাকসেস হিসেবে দেখাচ্ছেন। বাংলাটাকে কোন অন্ধকারে নিমজ্জিত করে দিয়েছেন। আর কেন করছেন এই জায়গাটা করার একটা বড় কারণ হচ্ছে যে এখানে তো ভোটে জেতার চান্স কম। কেননা লক্ষ্মীর ভাণ্ডার, অনেকেই যেটা নিয়ে খুব কনসার্ন। আমি নিজে গ্রামে গ্রামে ঘুরছি, আমি বিভিন্ন জায়গা থেকে ডেটা তুলে আনার চেষ্টা করছি, আমাদের টিম সেই জায়গা থেকে তুলে আনছে, এবং সেখানে একটা জিনিস দেখছি, লক্ষ্মীর ভাণ্ডারের ভোট কিন্তু স্যাচুরেটেড হয়ে গেছে। 2021-এ এর ফল ব্যাপকভাবে দিদিমণির পক্ষে গিয়েছিল। হ্যাঁ, মহিলাদের জন্য একটা টাকা আসছে, সকলেই বেশ বেশ খুশি হয়ে গিয়েছিল। এবার 2024-এর নির্বাচন যখন এলো, তার আগে বেশ কিছু টাকা বাড়িয়ে দেওয়া হলো। তখন যেটুকুনি ভোট বাইরে ছিল, মহিলা ভোট বাইরে ছিল, যারা এর জন্য ভোট দিচ্ছেন তারা কিন্তু ভোটটা দিয়ে দিয়েছিলেন। কিন্তু এবার যে জায়গাটা হয়েছে, আর সেখান থেকে ভোট বাড়ার কোনো স্কোপ নেই, বরং ভোট কমার স্কোপ আছে। তারা জানে যে যে কোনো সরকারই আসুক না কেন, তারা এই প্রকল্প চালিয়ে যাবে। এবং বিশেষ করে যাদের এই 1,500 টাকার জন্য বা এই 1,200 টাকার জন্য যাদের সত্যিই এফেক্ট করে, সেই সব যে আর্থিক অবস্থার ফ্যামিলিগুলো রয়েছে, তারা জানে যে আমাদের আর্থিক অবস্থার জন্য কোনো সরকারই এটা বন্ধ করবে না, বরং এখানে ডাবল ইঞ্জিন সরকার হলে অনেকটা বাড়তে পারে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, যেটা দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ভোট কমার চান্স আছে। অন্যদিকে যুবকদের কী অবস্থা রয়েছে, যারা একটু শিক্ষিত, তারা দেখছে এই রাজ্যে কোনো সরকারি চাকরি নেই, এই রাজ্যে কোনো রকম কোনো শিল্প নেই, ফলে এই রাজ্যে থেকে কোনো রকম কোনো চাকরি পাওয়ার স্কোপ নেই। তাই এইবার কিন্তু এই সরকারটাকে পাল্টানো দরকার আছে। এই তথ্য কিন্তু দিদিমণির কাছে গিয়েছিল, ফলে ওই গাজর ঝুলানোর মতো তিনি এই জায়গাটা করতে চেয়েছিলেন। একটা ভাতার প্রকল্প, একটা যুবসাথী প্রকল্প তৈরি করে দিয়েছেন, মাস গেলে তোমাদের 1,500 টাকার ভিক্ষা দেবো। এরপর ভোটে জিতে আসার পর সেই প্রকল্প চলবে কি চলবে না সেটা পরের কথা, ভোটটা তো আগে জিতে নিই যে করে হোক। এই যে সরকারি পয়সায় ভোট কেনার চেষ্টা, আপ্রাণ চেষ্টা, এই জায়গাটাই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট ধরেছেন, মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি ধরেছেন যে আপনাদের সরকারের কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সরকারের কাজ হচ্ছে জব স্কোপ ক্রিয়েট করা। সেই সব না করে কোথায় সাইকেল দিচ্ছেন, কোথায় ভাতা দিচ্ছেন, কোথায় বিদ্যুৎ ফ্রি করছেন। হ্যাঁ দিন, এগুলোর দরকার আছে, কেন্দ্রও দেয়, কিন্তু কাদেরকে দেয়? যাদের দরকার রয়েছে, যারা গরিবী সীমার নিচে রয়েছে, সবার জন্য এটা যখনই করা হচ্ছে, সার্বিকভাবে করা হচ্ছে, এবং আলটিমেট রোগটাকে না সারিয়ে শুধুমাত্র এই ভাতা ভিক্ষা ধরিয়ে দেওয়া হচ্ছে, সেটা ভোট কেনার প্রচেষ্টা ছাড়া কিছু নয়। এবং 2026-এর নির্বাচনের আগে এই পর্যবেক্ষণ, তামিলনাড়ুর মামলা হলেও ভারতবর্ষের সমস্ত রাজ্যকে ইঙ্গিত করে মহামান্য প্রধান বিচারপতির এই বক্তব্য, সেটা কিন্তু রাজ্য রাজনীতিতে ঝড় তুলছে, জাতীয় রাজনীতিতে ঝড় তুলছে। সত্যিই কি ভারতের আর্থিক পরিকাঠামো ঠিক করার জন্য এবং রাজনৈতিক দলগুলোর ভোটে জেতার জন্য এই ধরনের ভাতা ভিক্ষার রাজনীতি বন্ধ করার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট কি এবার কড়া নির্দেশিকা দেবে? যদি সত্যিই সেই নির্দেশিকা আসে, তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথীর মতো এই ভাতা ভিক্ষা দিয়ে ভোট কেনার চেষ্টা থমকে যেতে বাধ্য হবে। যারা পাবেন না, তারা কিন্তু এবার উল্টো গাওনা গাইতে শুরু করবেন, যেটা দিদিমণির ভোট কেনার চেষ্টা, সেটাকে কিন্তু বিষ বাও জলে ঠেলে দেবে, সেটা নিশ্চিত হয়ে যাচ্ছে। আর এই ধরনের দিদিমণিদের মতো ভোট কেনার চেষ্টা যাতে ভবিষ্যতে কোনো দিন কেউ করতে না পারে, সেই জায়গাটাই কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট দেখছে। ফলে 26-এর আগে কিন্তু পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যাচ্ছে। কি বলবেন মহামান্য সুপ্রিম কোর্টের এই অবজারভেশন নিয়ে, এবং যুবসাথী বা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট কেনার যে চেষ্টা চলছে, যেভাবে সরকার বাঁচানোর চেষ্টা চলছে, যেভাবে ক্ষমতায় টিকে থাকার একটা ভয়ঙ্কর প্রয়াস চলছে বাংলার অর্থনীতিকে দেনার দায়ে ডুবিয়ে দিয়ে, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।